ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে, ডাক্তারি খুঁজে দেবে, হারাও সব চাকরি থেকে বার করো, হারাও, চাকরি দরকার নেই এদের। এই বলের দলেই ডাক্তারদের, এই ডাক্তারের জুনিয়রদের জাস্টিসটা শুধু ডাক্তারদের জন্য বাঁধলানো, জানি না এটার পিছনে কি আছে। এদের লাঠি মারতে 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 বাংলা থেকে দূর করুন। রাজ্যে শুধু বাঙালি হওয়ার কারণে পিটিয়ে 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 মারছে, এরা জাস্টিস পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাঙালি জাতি শেষ হয়ে যেত। এদের এমন শিক্ষা দেবো, এদের সব বাড়ি থেকে বের করা বন্ধ করে দেবো। এখানে আন্দোলনের নামে বাংলাকে এবং বাঙালিকে শেষ করা হচ্ছে, পুজোর সময় কোটি কোটি মানুষকে শেষ করা হচ্ছে। জুনিয়র ডাক্তার, বয়সে আমার চেয়ে অনেক ছোট, তোমরা বাড়াবাড়ি বেশি করেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ওটা বাংলা ঝাঁপিয়ে পড়বে। একটা জিনিস মনে রেখো, তোদের বাপের সৌভাগ্য বল তাই পশ্চিমবঙ্গে তোরা আন্দোলন করতে পারছিস। আত্মার শান্তির জন্য মোমবাতি, ওসব মোমবাতি পিছন দিয়ে ঢুকে যাবে সব। আজ বিকেল 5টা থেকে যদি তোমরা ডিউটি না করো, না ঢোকো, তোমাদেরকে মারার জন্য ওষুধ কোম্পানিগুলো দালাল, নার্সিং হোম গুলো দালাল। জুনিয়র ডাক্তাররা রীতিমতন হুমকির সুরে আজকে জানিয়েছে সিপির পদত্যাগ 5টার মধ্যে যদি না করে তাহলে আমরা জয়েন করব না। কি বলবেন বিষয়টা? দেখুন, জুনিয়র ডাক্তাররা হুমকি দিচ্ছে, দিতে পারে, দেওয়ার মতো ক্ষমতা ওদের আছে। তার কারণ এই যে জুনিয়র ডাক্তাররা, এদের একটা বিরাট অংশ আরএসএস বিজেপির, আর এই আরএসএস বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে বামপন্থী মানে এসএফআই। খুব যদি আমরা তথ্য দেখি তাহলে দেখব যে আরএসএস এর প্রতিষ্ঠাতা হেডগেওয়ারও ছিলেন ডাক্তার, এবং তিনি কলকাতাতেই পড়াশোনা করেছিলেন মেডিকেল কলেজে। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনের পিছনে কে আছে? ভারত সরকারের অন্যতম পার্টি। সুতরাং তারা জানে তাদের মাথার উপর নরেন্দ্র মোদীর হাত আছে, শুভেন্দু অধিকারীর হাত আছে, ফলে সেই জায়গা থেকে এরা ধমকিটা দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে আপনারা সবাই কাজে আসুন। তার কারণ হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ, গরিব মানুষ চিকিৎসা না পেয়ে বিপদে পড়ছেন, এবং আপনারা উৎসবে ফিরে আসুন। কথাটা হচ্ছে এই ডাক্তারবাবুরা এবং এই আন্দোলন আড়াআড়িভাবে দুটো শ্রেণীতে ভাগ করে দিয়েছে। যেমন একটা চটি চাটা, অর্থাৎ যারা লজিক্যাল এই আন্দোলনের পক্ষে বলতে চাইছে যে প্রথম দিকে যে আন্দোলনটা হয়েছিল ঠিক ছিল, অনেক দিন হয়েছে, এবার পুজোর সময় অন্তত মানুষকে বাঁচতে দাও। তার কারণ এই পুজোতে কেন্দ্র করে এই যে শিল্পীরা, আজকে যে সিনেমা আর্টিস্টরা তারা পথে নামছে, বারবার পথে নামছে, কিন্তু তারা জানে না একটা বিরাট সংখ্যক শিল্পী, সে বাদ্যকার হোক, সে হারমোনিয়াম বাদক হোক, বাঁশি বাদক হোক, বিভিন্ন প্রোগ্রাম করে করে তাদের দিন কাটে, তাদের রোজগার হয়। যারা ছোট ছোট ব্যবসাদার, বাস মালিক, নানা রকমভাবে সারা বছরে তাকিয়ে থাকে, এদের হয়ে যারা বলবে তারা হলো চটি চাঁটা। আর চটি চাঁটা ভার্সেস গোবরখোর মুতখোর, অর্থাৎ যাদের মাথার মধ্যে গোবরটা ছিল, গোবর এবং মুত, তারা খেয়েছে। এই গোবর মুতখোর আর চটি চাঁটা দুটোর মধ্যে ভাগ করে দিয়েছে। আর একটা কি ভাগ করে দিয়েছে? সাধারণ মানুষ, গরিব মানুষ ভার্সেস পয়সালা বড়লোক, বা যাদের বিপদ হলে, যারা অসুস্থ হলে, যাদেরকে নার্সিংহোম যেতে হয় না, যারা পিয়ারলেসের মতো বড় বড় হসপিটালে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে পারে, সেইটা ভার্সেস সাধারণ মানুষ, যাদের হাসপাতাল ছাড়া চলে না। মূল গল্পটা হচ্ছে যে মেহনতি মানুষ, দরিদ্র মানুষ, সাধারণ মানুষ ভার্সেস কর্পোরেটদের দালাল, পয়সাওয়ালা এবং বড় বড় নার্সিংহোমের মালিকদের পক্ষের, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব। এই আন্দোলনটা সেই জায়গায় গেছে। দেখুন, মুখ্যমন্ত্রী যে বলছেন, মুখ্যমন্ত্রী যা বলবে, যাকে দেখতে নারী তার চলন দেখা, একটা বাংলায় কথা আছে। মুখ্যমন্ত্রী কোনোদিন বলেননি যে 10 লাখ টাকা ওই আমাদের কি ভিকটিমের
বা আমাদের কন্যার, মৃত কন্যার দাম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী একটা দারুণ কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীকে, যেটা টিভিতে সবাই দেখেছে, মুখ্যমন্ত্রীকে আন্দোলনকারীরা বলেছিলেন কম্পেনসেশনের বিষয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন ঠিকই তো, কোনো একটা প্রোগ্রাম মানে প্রকল্প হতে পারে এই মেয়েটার উদ্দেশ্যে, যেমন ধরুন কোনো রাস্তা হতে পারে, কোনো একটা প্রকল্প হতে করুন না। তাছাড়া তো আমরা তো 10 লাখ টাকা দিতেই পারি। কেন? 10 লাখ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এই কথাটা শুনে প্রচারটা হয়ে গেল অন্যরকম। আবার দেখুন, মুখ্যমন্ত্রী যখন বলল যে এবার আপনারা কাজে ফিরুন, এটা তো একটা গার্জেনের মতো মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু মানেটা হয়ে গেল ঠিক উল্টো। মানে শোক এতটাই, অ্যাকচুয়াল এই মানুষগুলো যারা পথে নেমেছে, বেশিরভাগ, আমি মানবিক কিছু মানুষ আছে বলছি, বেশিরভাগ জুনিয়র ডাক্তার এই ধরনের মানুষরা মানুষকে ভালোবাসে না। এরা প্রাইভেট প্র্যাকটিস করে, বেশি সময় 10 টাকার ওষুধটা যাতে 200 টাকা দাম বিক্রি হয়। এরা মিথ্যা করে টাকা নিয়ে ভয় দেখিয়েছে, করোনা ভ্যাকসিন নিয়ে মানুষকে করোনা না হলে বাঁচবে না এইসব বলে বলে ভয় দেখিয়ে করোনা নেওয়াইছে, ভ্যাকসিন নেওয়া করিয়েছে। এই ডাক্তারদের মধ্যে বেশিরভাগ হচ্ছে এরা নিজের বুড়ো বুড়ি মাকেই দেখে না, আত্মীয় স্বজনকেই অনেক সময় পরিচয় দেয় না, আছে বিনা পয়সায় চিকিৎসা করতে হয়। ফলে আমরা জানি কিছু ভালো ডাক্তার আছে, ভালো মানুষ আছে, সেগুলো বাদ দিচ্ছি। কিছু মানবিক মানুষ আছে পথে নেমেছে, সেগুলো বাদ, তারা তো থাকবেই চিরকাল। কিন্তু টোটাল যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটা আর ডাক্তার ছেলেদের হাতে নেই। ওরা আবার কালকে প্রচার করছে যে শুধুমাত্র জুনিয়ররা নেই বলেই কি পেশেন্ট মারা যাচ্ছে, এরকম হয় নাকি? আরে সিনিয়ররা থাকলেই এমনি হসপিটালে যা ভিড় হয়, ঠিক মতো চিকিৎসা হওয়া মুশকিল হয়। তাহলে 7,000 জুনিয়র ডাক্তার যদি ডিউটি না করে, তাহলে মানুষ কি বিপদের মধ্যে পড়তে পারে। কালকে সুপ্রিম কোর্ট বলেছে নাকি, মেনে নিয়েছে, 23 জন না 24 জন মারা গেছে। হ্যাঁ, মারা গেছে বিনা চিকিৎসায়। বিনা চিকিৎসায় মরার সংখ্যা কয়েকশো হতে পারে, কয়েকদিন পরে জানা যাবে। কিন্তু মারাত্মক এই যে শ্রেণীগত একটা বিভাজন করে দিয়েছে, যেটা বিশেষ করে সিপিএম পন্থীরা করেছে। দেখুন, ভিকটিম আমাদের তিলোত্তমা মা খুন হয়েছে, তার মা, সেও একজন সন্তানহারা মা, সে যা বলছে সেই কথাটা বিশ্বাসযোগ্য। কিন্তু যখন এই কোন্নগরের ছেলেটা, কেন তিলোত্তমা মায়ের কথাটা বিশ্বাসযোগ্য? সে প্রগতিশীল, সে তার মেয়েকে লেখাপড়া শিখিয়ে হাই সোসাইটিতে তুলেছে, সে সিপিএমের, সে আবৃত্তি করতে পারে, সে প্রতিবাদীদের মিছিলে থাকে। আর আমাদের ওই যে ছেলেটি মারা গেল বিনা চিকিৎসায় শ্রীরামপুরে, সে একজন ড্রাইভারের ছেলে, নাকি সে একজন ড্রাইভার, গরিব মানুষের ছেলে। অর্থাৎ এই শ্রেণীটা এমন বিভাজন করে দিয়েছে, গরিব কেউ মারা গেলে তার মা সত্যি কথা বলে না, সে মিথ্যা, সেই সন্তানের জননী মিথ্যা কথা বলছে, কিন্তু ডাক্তারের জননী সত্যি কথা বলছে। এইভাবে সমাজটাকে বিভাজন করে দিয়েছে এই জাস্টিস আন্দোলন। এই জাস্টিস আন্দোলনটা একদিকে দেখুন, ভারতবর্ষের বাংলা, আমি ভারত নয়, পৃথিবীর মধ্যে বাংলার কথা বলছি, একটা বাংলা মানে বাংলাদেশ, একটা বাংলা, একটা বাঙালিরা নিজের রাষ্ট্রকে ভালো করার জন্য, সে তাদের ভাবনা চিন্তা ভালো মন্দ সেটা অন্য প্রশ্ন, বাঙালির উন্নয়নের জন্য, বাংলাকে ঠিক রাখার জন্য তারা বন্দুকের মুখে, রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে বলছে গুলি করো, শয়ে শয়ে প্রাণ দিয়ে দিল বাংলাকে ভালোবেসে, আমার সোনার বাংলা বলে। আর একটা বাংলা, আর একটা বাংলার সন্তানেরা এই জাস্টিস আন্দোলনের একটা ইস্যুকে নিয়ে সারা পৃথিবীতে বাঙালির দুর্নাম করে দিল। সারা পৃথিবীময় আজকে বাঙালিকে ছি 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 করছে। এই জুনিয়র ডাক্তাররা যেভাবে রাজ্য সরকার বলো আর মুখ্যমন্ত্রী যেভাবে চাপ সৃষ্টি করছে, সিবিআই কে নিয়ে একটা কোনো কথা বলছে না, কি কারণ? দেখুন, ওটা যাওয়ার আগে বলি, এই যে উৎসবের সিবিআই বিষয়টা বলছি, উৎসবের বিষয়টা হচ্ছে, আমরা এদের পিছনে আছে হিন্দুত্ববাদীরা। হিন্দুত্ববাদের মধ্যে একটা অংশ হচ্ছে শ্রাদ্ধ শান্তি।
তাহলে সেখানেও কিন্তু ওই 10 দিন না 12 দিন পর শ্রাদ্ধ করা বা 1 মাসের পর মাথা নেড়া করা, মানে সাধারণ মাছ খাওয়া, সাধারণ জীবনে ফিরে আসা। তো মুখ্যমন্ত্রী ভুলটা কি বলেছে, যে আমাদের কন্যা মারা গেছে, তার শোক পালন আমরা করেছি, এবার আস্তে আস্তে নর্মাল লাইফে চলে আসো, উৎসবে মেতে মেতে ওঠো। একটা গার্জেন হিসাবে আর কি বলতে পারে, এটা তো ঠিক কথা বলেছেন। তাছাড়া সিবিআই এর বিরুদ্ধে এরা কিছু বলবে না, কারণ সিবিআই হচ্ছে আরএসএস এর, বিজেপির। সিবিআই কখনো, আমার একটা মামলা আছে যে সিবিআই বিষয়টাই বেআইনি, এটা সুপ্রিম কোর্টে একটা মামলা আছে। আলটিমেটলি আমরা যারা সত্যি কথাগুলো বলার চেষ্টা করছি, তখন একটা দূরত্ব তৈরি করে দিয়েছে চটি চাটা বলে। আর আমরা ওদেরকে বলছি যে গোবর চাটা, মুখ চাটা, এই এই গোবর চাটাই হোক আর চটি চাটাই হোক, জনগণ দেখছে, বাংলার জনগণ দেখছে তার বন্ধুকে, বাংলার জনগণ দেখছে দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে দিয়ে প্রতিবাদের নাম করে কত মানুষ বিপদে পড়ছেন। আর সঙ্গের যে দাবিগুলো, অবশ্যই সেই দাবিগুলো ডাক্তারবাবুদের ছেলেদের দাবি, অবশ্যই সেই দাবিগুলো হবে, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হবে, প্রতিবাদ করতে হবে, সেটা তো সবাই জানে। কিন্তু যেভাবে, যে পদ্ধতিতে, আসলে বলুন তো, যে দাবিটা ছিল তিলোত্তমার খুনিদের বিচার চাই, এস্টাবলিশ হচ্ছে তিলোত্তমার খুনি একজন, সে ধরা পড়েছে রাজ্য সরকার, ইস্যুটা চলে গেছে সিবিআই এর হাতে, সুপ্রিম কোর্ট দেখছে। তাহলে এখন লড়াইটা, প্রতিবাদটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে হওয়া উচিত। কিন্তু এদের এই মিছিলে এখনই আমরা দেখছি বলছে দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ এরা রাজনীতির লোক, এরা স্ট্যাথোস্কোপ বা অন্যান্য কিছু বাদ দিয়ে ডাক্তারি পরিভাষায় যা ডাক্তারদের যা ব্যবহার করতে হয়, চিকিৎসা শাস্ত্রের, চিকিৎসার যে যন্ত্রপাতি বাদ দিয়ে এরা রাজনীতি করলেই হয়। এরা স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীর গালে গালে চড় মারো তালে তালে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর গালে গালে চড় মারো তালে তালে এরা বলছে। এটাতে সিপিএম বন্ধুরা উল্লাস করছে, নাচছে। তার কারণ সিপিএমরা এই লাতখোর বদমাইশ নোংরা, সিপিএম শিখিও না। একদিন আমরাও এদেরকে ভালো বলতাম, কিন্তু আমি আমার এই নতুন বইয়ে অনুপ্রবেশকারী কারা, এইটা বলতে গিয়ে সিপিএম যেভাবে আমার বাংলার 48 সালের পরে আসা মানুষগুলোকে শেষ করে দিয়েছে, আইন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। এখনো যে উপন্যাসটা লিখছি না, এদের ছাল ছাড়িয়ে নুন দিয়ে দিয়েছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই বাংলা ভাগ করানোর পিছনে সিপিএম এর, তখন সিপিএম ছিল না, জ্যোতিবাবুর কমিউনিস্ট পার্টি, সিপিআই, বাংলা ভাগ, যখন বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই চলছে, এবিপি আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা যখন মিথ্যা চালাচ্ছে, তখন সিপিএম তার বিরুদ্ধে না গিয়ে কলকাতায় এসে কলোনি করার জন্য জমিদারের জায়গা খুঁজছে। এদের মতো বদমাইশ সমাজ থেকে এরা জিরো, মানে রাজনীতি ভাবে জিরো হচ্ছে, সমাজ থেকে এদের দূর করুন, এদের লাঠি মারুন, এদের লাঠি মারতে 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 বাংলা থেকে দূর করুন। সিপিএম একটা গালাগালি, সিপিএম একটা নোংরা, সিপিএম এবং বিজেপি এই দুটো হচ্ছে সমাজের গালাগালি, এবং এদেরকে তাড়ান সমাজ থেকে। অধীর চৌধুরী, আমি এখন বলছি, অধীর চৌধুরী যদি বিজেপির হয়ে রাজ্যসভায় এমপি হওয়ার চেষ্টা করে বা হয়, আমি মামলা করব, সে একটা ইল্লিগাল মাইগ্রেন্ট। সুজন চক্রবর্তী ইল্লিগাল মাইগ্রেন্ট, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমরা এই পারের যারা লড়াই করার লোক, যারা ওপারের লোকদের বাঁচাতে চাইছি, ওপার থেকে আসা মানুষরা যদি বাংলাকে ধ্বংস করতে চায়, বাঙালিকে ধ্বংস করতে চায়, বাঙালির নামে দুর্নাম আবার সারা বাংলায়, সারা ভারতবর্ষে করতে চায়, তাহলে তাদেরকে আমরা যা শাস্তি দেব। দেখুন, এখানে কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর ক্ষমতা ভারত সরকারের নেই, বিজেপির কোনোদিন নেই। এখানে হবে ঘটি ভার্সেস বাঙাল, ঘটি ভার্সেস বাঙাল। এই ষড়যন্ত্রটা বিজেপি করেছে। আর মুসলমানরা থাকবে নির্লিপ্ত, তারা চুপচাপ থাকবে, কারণ মুসলমানদের সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিয়েছে। ঘটি বাঙাল এক সুরে, এটা তো আমরা চাই, কিন্তু ওরা
ইচ্ছা করে বিজেপি আরএসএস কৌশল করে ভেঙে দিয়েছে। একদিকে ঘটি বাঙাল একসঙ্গে চাইছে, ওপার বাংলা থেকে আসা মানুষদের বলছে পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক হিন্দু হলেই সে নাগরিক। আর বর্ডার এলাকায় গত 3 দিন আগেও একটা 12 বছর না 13 বছরের কিশোরীকে গুলি করে মেরেছে ভারত সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স। আবার কালকে না পরশু 15 বছরের একটা বাচ্চাকে মেরেছে, ছেলেকে। সব এরা হিন্দু। তাহলে হিন্দু ফিন্দু বলে কিছু নেই। সমস্ত হিন্দু উদ্বাস্তুরা যারা এই মিছিলের এখনো পর্যন্ত এদের ষড়যন্ত্র বুঝতে পারছে না, আমি বলছি বারবার, আপনাদের মধ্যে অনেক মানবিক মানুষ আছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যারা ভারতের সংবিধান যাদের জন্য নয়, ভারত যাদের ইল্লিগাল মাইগ্রেন্ট বলছে, অনুপ্রবেশকারী বলছে, ভারত থাকলো কি গেল, ভারতের কোন মেয়ে তিলোত্তমা বিচার পেল কি পেল না, তাদের দেখার কোনো দরকার নেই। তাদের একটাই দরকার, তাদের ছেলে মেয়ের বাঁচানোর জন্য তাদের ভারতের অধিকার, তারা অখণ্ড ভারতের ভূমিপুত্র, সেই অধিকার তার জন্য তাদের লড়াই করা। সিপিএম এতটাই ঘৃণ্য, এতটাই নোংরা। 2022-23 একদম মিথ্যা করে, আমি বলছি আমি ঘটনায় ঢুকছি না, রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে বলতেই হবে, সেটা সবাই আমরা একমত। কিন্তু সিপিএম কি করেছিল? 14 জেল ভরো করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিল। যেই তারপরে বাড়িতে বাড়িতে এসে সব এনপিআর এর 6B ফর্ম পূরণ করেছিল, আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে নিয়েছিল, যেই হয়ে গেল তখন মোহাম্মদ সেলিম বলল যে এনপিআর করিয়ে নিয়েছে, এনআরসির কাজ হয়ে গেছে। আমি বারবার সেলিমকে বলেছি, বারবার বলেছি, লিখেছি, জানিয়েছি, বলেছি, সামনে বসে মিটিং করেছি, এই সিপিএম এবং বিজেপি আরএসএস উদ্বাস্তু হিন্দুদের যারা 48-এর পরে এসে সিটিজেনশিপ পাননি তাদের ধরে নেওয়ার জন্য এই মুহূর্তে চলছে এই যে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে। খবরটা দেখুন, ইমপ্লিমেন্ট গুলো দেখুন, 13 ডিসেম্বরের গৌহাটি হাইকোর্টের রায় দেখুন কি চলছে। বাংলায় আর চাকরি বাকরি কিচ্ছু থাকবে না, চাকরি চলে যাবে, ভোটার কার্ড চলে যাবে, আধার কার্ড চলে যাবে। 26শে অগস্ট না, 26শে আগস্ট হতে পারে, আগের মাসে কলকাতা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের হলম, বিজেপির হলমনামাটা দেখুন কি বলছে। কোটি কোটি আধার কার্ড বাতিল হবে, ভোটার কার্ড বাতিল হচ্ছে, চিঠি আসছে বাড়িতে, পাসপোর্ট বাতিল হচ্ছে। আর অন্ধের মতো গোবর খাইয়ে, গরুর মুট খাইয়ে মানুষগুলোকে অন্ধ করে রেখে শুধু জাস্টিস জাস্টিস করে দিচ্ছে। জাস্টিস কি সাবির পাবে না? সাবির মল্লিক 24 বছরের বাঙালি ছেলে, জাস্টিস কি এরা পাবে না? যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুধু বাঙালি হওয়ার কারণে পিটিয়ে 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 মারছে, এরা জাস্টিস পাবে না? যেখানে শুভেন্দু অধিকারীর লোক আমার কোন এক মেয়েকে, কন্যাকে উলঙ্গ করে ঘোরালো নন্দীগ্রামে, তারা জাস্টিস পাবে না? জাস্টিসটা শুধু ডাক্তারদের জন্য বাঁধরানো, জানি না এটার পিছনে কি আছে। এই মুহূর্তে বাঙালি ভয়াবহ বিপদের মধ্যে আছে। কোটি কোটি বাঙালিকে বাঁচাতে চাই বা বাঁচানোর চেষ্টা করেছে, বেআইনি হলেও সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা, প্রতিবাদ করা। আমার মতো, দীপক ঘোষের মতো আর নজরুলদার মতো মনে হয় আপনারা ভাবলে মরে যাবেন। আমরা লিখে লিখে প্রতিবাদ করেছি, কিন্তু যার যেটা ভালো সেটা বলতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাঙালি জাতি শেষ হয়ে যেত। 5টার মধ্যে যদি আপনারা ডিউটিতে না যান, আপনাদের বিরুদ্ধে যদি কঠোর স্টেপ না নেয় রাজ্য সরকারের বিরুদ্ধে নেমে পড়বে বাংলার লক্ষ কোটি মানুষ, গরিব দরিদ্র মানুষ। রাজ্য সরকার খালি ডাক্তারে বলে আপনাদের ক্ষেত্রে ছাড় দেবে, আর ঘটি বাটি বিক্রি করে মানুষ, আত্মীয় স্বজনকে নিয়ে, অসুস্থ মানুষকে নিয়ে কাঁধে করে একবার এই হসপিটাল একবার ওই হসপিটাল করে প্রিয়জনদের সব হারাবে। এই 23 জন না 24 জন যেটা বলছে সুপ্রিম কোর্ট, যেটা মেনে নিয়েছে, এই প্রাণের দায় কার? এই প্রাণের দায় এই ডাক্তারদের, এই ডাক্তারের জুনিয়রদের ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে, ডাক্তারি খুঁজে দেবে, হারাও সব চাকরি থেকে বার করো, হারাও, চাকরি দরকার নেই এদের, এদের বাংলায় রাখার কোনো দরকার নেই, এদের চাকরি থেকে তাও
এদের যদি চাকরি থেকে না তারা এরপরও যদি এদের ডিউটি না করে, এরপরও যদি বাংলার এবং বাঙালির দুর্নাম করে, তাহলে আমরা এদের এমন শিক্ষা দেবো এদের সব বাড়ি থেকে বের করা বন্ধ করে দেবো। হাঁটাও চাকরি, অসভ্য নোংরা। এখানে আন্দোলনের নামে বাংলাকে এবং বাঙালিকে শেষ করা হচ্ছে। পুজোর সময় কোটি কোটি মানুষকে শেষ করা হচ্ছে। মানুষ দুবেলা দুমুঠো খেতে পাবে কিনা সন্দেহ। সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে যে আমি এখানে পুজোর সময় গান গিয়ে রোজগার করব, পুজোর সময় দোকান দিয়ে রোজগার করব, পুজোর সময় আমার বাসটা ভাড়া দিয়ে রোজগার করব, বিভিন্ন সমস্তটা শেষ করে দিয়েছে। আমি এখনো বলছি, ওহে জুনিয়র ডাক্তার, বয়সে আমার চেয়ে অনেক ছোট, তোমরা বাড়াবাড়ি বেশি করেছো। যদি তোমাদেরকে ব্যবস্থা না করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা বাংলা ঝাঁপিয়ে পড়বে। আর একটা জিনিস মনে রেখো, তোদের বাপের সৌভাগ্য বল তাই পশ্চিমবঙ্গে তোরা আন্দোলন করতে পারছিস। যদি ক্ষমতা থাকে ত্রিপুরায় গিয়ে আন্দোলন কর, আসামে গিয়ে কর, উত্তরপ্রদেশে কর, বুলডোজার দিয়ে তোদের বাড়ি ঘর গুঁড়িয়ে দেবে। পশ্চিমবঙ্গ বাংলায় একমাত্র জায়গা যেটা বাঙালিদের জন্য জায়গা। তাই বলছি, আমাদের যদি চটি চাঁটা তোরা বলিস, তোদের আমরা বলবো গরুর মুতখর, কুখর, মোমবাতি পার্টি, মোমবাতি। হ্যাঁ, সব হিন্দুত্ববাদী। সেখানে প্রধানমন্ত্রী বলছে করোনা পালাবে, টিন বাজাও নাকি থালা বাজাও, আর তোমরা বলছো আত্মার শান্তির জন্য মোমবাতি। ওসব মোমবাতি পিছন দিয়ে ঢুকে যাবে বদমাইশে সব। আজ বিকেল 5টা থেকে যদি তোমরা ডিউটি না করো, না ঢোকো, তোমাদেরকে মারার জন্য টিম তৈরি হবে, গ্রামকে গ্রাম। পুরো কর্পোরেটদের দালাল, ওষুধ কোম্পানিগুলোর দালাল, নার্সিং হোমগুলোর দালাল, সেন্টিমেন্ট নিয়ে আজকে একটা অসহায় মেয়ে, একটি মেয়ে খুন হলো, তার জন্য সবাই আমরা সমব্যথী, সবাই আমরা প্রতিবাদ করতে চাই মানবিক কারণে। কিন্তু সেইটার সুযোগ নিয়ে তোমরা বাংলাকে ধ্বংস করতে চাইছো, বাঙালিকে ধ্বংস করতে চাইছো।